একজন সাইকোফরেন্সিক ডক্টর, যার নেশা ছিল শহরের অবিবাহিত মেয়েদের তুলে এনে রেপ করা এবং নিজের চাহিদা মেটাতে মর্গে রাখা লাশের সাথে নোংরা কাজ করা। বলছি 2021 সালে তেলেগু ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্সে ভরপুর সিনেমা আশপাত্থামার কথা। মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10। পুরো মুভিটির সাসপেন্স মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি হাসপাতালের সিন দেখতে পাই। সেখানে এক ছোট ছেলে তার পরিবারের সাথে ICU এর সামনে দাঁড়িয়ে আছে। একজন মহিলা প্রসব বেদনা নিয়ে হাসপাতালে একটু পর ডাক্তার এসে জানায় ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। বাহিরের ছেলেটি তার বোনকে দেখার জন্য ভেতরে যায় এবং ভাই কাছে যেতেই ছোট্ট বোনটি কান্না থামিয়ে চুপ হয়ে যায়। এটা দেখে তাদের মা বলে সারা জীবন এভাবেই যেন বোনের খেয়াল রাখে। ভাইটিও বোনের কাছে প্রমিস করে। এরপরের সিনে আমরা চারজন জেলে দেখি সমুদ্র থেকে মাছ ধরে ফিরেছে। তারা যখন নৌকা থেকে মাছগুলি নামাচ্ছিল, তখন একটি সাদা গাড়ি তাদের দিকে আসতে দেখা যায়। তারা দৌড়ে ওই গাড়িটির কাছে গেলে এক বৃদ্ধ লোক তাদেরকে একটি খাম দেয়। খামের ভিতরে কিছু টাকা ও একটি মেয়ের ছবি ছিল। খাম হাতে লোকটির নাম ভেরাইজা। খাম পেয়ে ভেরাইজা বলে, খুব শীঘ্রই মেয়েটি আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমরা ছবির ওই মেয়েটিকে দেখতে পাই, যার নাম রূপা। রূপা তার সাইকেল নিয়ে কলেজে যাচ্ছে। সেখানে আমরা ভেরাইজা ও তার সাথীদেরও দেখি। ভেরাইজা ব্যাডমিন্টন খেলার ছলে মেয়েটির দিকে কক মারে। মেয়েটি যখনই কোপটি তুলতে যাবে তখনই তার হাতে কিছু একটা বিঁধে যায়। এখানেই আমরা বুঝতে পারি কোপটিতে কিছু লাগানো রয়েছে। এর কিছু দূর যেতেই মেয়েটি বেহুশ হয়ে পড়ে যায়। এরপর বেড়াইয়ারা দৌড়ে মেয়েটির দিকে যায় এবং অ্যাম্বুলেন্সে করে মেয়েটিকে তুলে নিয়ে যায়। এরপর আমরা এয়ারপোর্টের সিন দেখি। সেখানে আমরা গানা নামের একটি ছেলেকে দেখি। তার বন্ধু এসেছে তাকে পিক করার জন্য। এরপর তারা বাড়িতে যায়। এখানে আমরা বুঝতে পারি এই হলো হাসপাতালের ওই ছোট্ট ছেলেটি। আজ তার সেই ছোট্ট বোন প্রিয়ার এঙ্গেজমেন্ট। সবাই গানার কাছে জানতে চায় যে সে কার জন্য কি এনেছে। অন্যদিকে ভাই দেরি করে আসায় প্রিয়া অভিমান করে চলে যায়। এরপর প্রিয়ার রাবি নামের একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। এরপর গানা প্রিয়ার কাছে গেলে প্রিয়া তার সাথে কথা বলে না। কিছুক্ষণ চেষ্টা করে গানা প্রিয়ার অভিমান ভেঙে ফেলে। গানা প্রিয়াকে একটি ঘড়ি গিফট করেছিল, যেটা প্রিয়া হারিয়ে ফেলেছে। তাই গানা আবার একটি ঘড়ি এনেছে তার জন্য। রাতে গানা ও তার বন্ধু বাথরুমে বসে স্মোকিং করছিল। তখনই কেউ এসে দরজায় নক করলে গানা তাড়াহুড়ো করে সিগারেট লুকিয়ে দরজা খুলতেই কেউ তাকে টেনে নিয়ে চুমু দিতে থাকে। আসলে এই মেয়েটির নাম নেহা। তারা স্কুল থেকেই একে অপরকে ভালোবাসে। গানা বলে লং ডিস্টেন্স রিলেশনশিপের একটি ম্যাজিক রয়েছে। কাছে আসতেই দূরে থাকার সকল কষ্ট একদম দূর হয়ে যায়। এরপর একদিন শপিং মলে শপিং করতে গিয়ে গানার বাবার হাতে তারা ধরা পড়ে যায়। এরপর পারিবারিকভাবে কথা বলে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। একদিন রাতে গানাদের পোষা কুকুর হ্যাপির ডাকাডাকিতে গানার ঘুম ভেঙে যায়। গানা হ্যাপির কাছে যেতেই হ্যাপি দৌড়ে প্রিয়ার রুমের কাছে যায়। গানা সেখানে গিয়ে দেখে প্রিয়া আত্মহত্যার চেষ্টা করছে। ভাইকে দেখে প্রিয়া থেমে যায়। দরজা খুলেই প্রিয়া ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। প্রিয়াকে শান্ত করে গানা জানতে চায় কি হয়েছে। প্রিয়া জানায় যে সে প্রেগনেন্ট। গানা বলে, এই কথা বিয়ের 3 মাস পরে বললে আমরা সবাই কত খুশি হতাম। এর জন্য কি আত্মহত্যা করতে হবে? ঠিক আছে, আমি রাবির সাথে এখনই কথা বলছি। প্রিয়া বলে, বাচ্চাটি রাবির নয়। তখন গানা জানতে চায়, তাহলে কে আমাকে বলো। আমি বাবা, মা, রাবি সবার সাথে কথা বলে তাদেরকে ঠিকই মানিয়ে নেব। কিন্তু প্রিয়া বারবার বলে যে সে কিছুই জানে না। এতে গানা অনেকটাই রেগে যায়। এরপর প্রিয়া প্রমিস করলে গানা প্রিয়ার কথা মেনে নেয়। রাতে গানা রাবির সাথে দেখা করে রাবিকে এ ব্যাপারে সবকিছু জানায়। রাবি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন গানা প্রিয়াকে নিয়ে হাসপাতালে যায় অ্যাবর্শন করানোর জন্য। রাবিও হাসপাতালে আসে। রাবি গানাকে বলে এ ব্যাপারে বাসায় কাউকে কিছু না জানাতে। সে প্রিয়াকে অনেক বিশ্বাস করে। এরপর গানা প্রিয়াকে বাসায় নিয়ে আসে। কিন্তু গানার মাথায় ঘুরছিল কখন জানি প্রিয়া আত্মহত্যা করে বসে। গানা প্রিয়ার রুমে গিয়ে প্রিয়াকে অনেক কিছু বলে বুঝায়। এরপর প্রিয়া এবং রাবির বিয়েটা সম্পন্ন হয়। বিদায়ের সময় প্রিয়া ভাইকে বলে যে তার সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে আর না হয়। এরপর গানা প্রিয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে জানতে পারে যে কারা কারা কলেজ লাইফ থেকে শুরু করে সোশ্যাল লাইফে প্রিয়াকে ডিস্টার্ব করত। এরপর গানা এক এক করে তাদের সবাইকে মারধর করে, কিন্তু তারা কেউই প্রিয়ার সাথে কিছু করেনি। তাই কোনো ক্লু না পেয়ে আগে গানা ওয়াশরুমের গ্লাসে ঘুষি মেরে গ্লাস ভেঙে ফেলে, যাতে তার হাতটিও কেটে যায়। তার মা এসে সেটা দেখে গানাকে হাসপাতালে নিয়ে যায়। তখন নেহার ফোন আসলে গানা তার সাথে কথা বলতে বলতে যখন হাসপাতাল থেকে বাইরে আসে, তখনই হাসপাতালের উপর থেকে এক মেয়ে গানার গাড়ির উপর পড়ে আত্মহত্যা করে। মেয়েটির হাতে একটি সুইসাইড নোট ছিল, যেটাতে লেখা ছিল যে আমার নাম কীর্তি,
মা বাবা আমাকে ক্ষমা করে দিও, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এমনকি আমি কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি, কিন্তু ডক্টর বলেছে আমি নাকি প্রেগনেন্ট। এখন আমার সামনে শুধু একটাই পথ ছিল, আর আমি সেটাই বেছে নিয়েছি। এরপর গানার মা এসে এটা দেখে ইমোশনাল হয়ে পড়ে। বাড়ি ফেরার সময় গানার মা বলে সে মেয়েটিকে ডাক্তারের সাথে কথা বলতে দেখেছিল। মেয়েটি অ্যাবর্শন করাতে এসেছিল, কিন্তু ডাক্তার জানায় পরিবারের কাউকে ছাড়া অ্যাবর্শন করাবে না। পরের সিনে দেখা যায় গানা থানায় এসেছে তাদের গাড়িটি নেয়ার জন্য। কিছুক্ষণ পর এক দম্পতি আসে তাদের মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে। পুলিশ অফিসার তাদের কমপ্লেন লিখিয়ে চলে যেতে বলে। পুলিশের এমন হিয়ালি কর্মকাণ্ড দেখে গানা প্রচণ্ড রেগে যায়। পরে অফিসার গানাকে বলে পুলিশরাও তো মানুষ। সকালে এসে তারা কমপ্লেন লিখে যায়। এরপর বিকেলে তাদের মেয়ে বাসায় ফিরে আসে, অথচ এটা আমাদেরকে জানায় না। এরপর আমরা 2-3 দিন তন্ন করে খুঁজে যখন তাদের বাসায় তদন্তের জন্য যাই, তখন জানতে পারি যে মেয়েটি ওই দিনই ফিরে এসেছিল। পরে অফিসার একটি ফাইল দেখিয়ে বলে এমন অনেক কেস রয়েছে। এটা শুনে গানা কমপ্লেনের ফাইলটি থেকে সবার নম্বর সংগ্রহ করে এরপর ফোন করে জানতে পারে যে সত্যি মেয়েরা কমপ্লেনের দিনই বাড়ি ফিরে এসেছিল। একটু পরেই গানা ওই দম্পতিকে দেখে তারা রাস্তায় লিফট চাইছে, কারণ তারা জানতে পেরেছে তাদের মেয়ে অমনি হসপিটালে ভর্তি। পরবর্তীতে গানা তার গাড়ি করে তাদেরকে অমনি হসপিটালে নিয়ে আসে। হসপিটালের ভিতরে গিয়ে গানা জানতে পারে যে ওই মেয়ের হাইপোগ্লিসিমিয়া দেখা দিয়েছিল। তখন ডাক্তার বলে দেহে সুগার লেভেল ও সোডিয়াম লেভেল যখন কমে আয় তখনই এটা দেখা দেয়। ডাক্তার আরও বলে মেয়েকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপরেই মিসিং হয়েছিল কীর্তি নামের একটি মেয়ে। গানাকে ফোন করে জানায় একদিন সে বাসপে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ তার শরীর দুর্বল লাগে এবং সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর হোশ ফিরলে সে নিজেকে প্রেরণা হসপিটালে পায়। এরপর গানা কীর্তির বাসায় যায়, কিন্তু কীর্তির বাবা তাকে কিছু বলতে অস্বীকার করে। বেরোনোর সময় গানা একটি মেডিসিন রিপোর্ট দেখতে পায়। কীর্তির বাবা জানায় 3 মাস আগে তার মেয়ে যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিল, এটি তখনকার হসপিটালের রিপোর্ট। গানা রাতে খাবার খেতে খেতে তার মাকে প্রশ্ন করে 3 মাস আগে প্রিয়া কী কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। গানার মা বলে ঠিকমতো খাবার খেত না, তাই দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এরপর গানা মিসিং হওয়া ওই মেয়েদের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের কাছ থেকে তথ্য নেয় তারা কোনো হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর গানা ওইসব হসপিটালে যায় এবং জানতে পারে প্রতিটা মেয়েকে ইমার্জেন্সিতে আনা হয়েছিল আর তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। এভাবে গানা মেয়েদের সাথে কথা বলে এবং হাসপাতাল থেকে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এরপর আমরা আবার বেড়াইজা ও তার সাথীদের দেখি তারা আগামীকাল আরেকটি মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। পরের দিন নেহা তার বান্ধবী শ্রুতিকে নিয়ে শপিং মলে এসেছিল। তখন টেডি বিয়ার পরা একজন শ্রুতিকে একটি ফুল দিলে ফুলের কাঁটা শ্রুতির হাতে লাগে। সেখানেই আমরা বেড়াইজাদের দেখি অ্যাম্বুলেন্সের কর্মচারী সেজে এসেছে। এরপর নেহা গানাকে ফোন করে জানায় তার ফ্রেন্ড শ্রুতি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর গানা হাসপাতালে এসে জানতে পারে শ্রুতি বেহুশ হয়ে পড়ার পর অমনি হসপিটালের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে এসেছিল। কিন্তু চিন্তার বিষয় হলো যে শ্রুতি এখনও হাসপাতালে আসেনি। এরপর গানা নেহাকে নিয়ে হসপিটালের টেকনিক্যাল রুমে যায় এবং হসপিটালের সকল রানিং অ্যাম্বুলেন্স ট্র্যাকিং করতে শুরু করে। গানা নেহাকে বলে অ্যাম্বুলেন্সের ডিরেকশন তাকে গাইড করার জন্য। এরপর গানা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গাইড মতো গানা অ্যাম্বুলেন্সগুলো চেক করে দেখে তাতে শ্রুতি নেই। অবশেষে শেষ একটি অ্যাম্বুলেন্সে শ্রুতিকে খুঁজে পাওয়া যায়। এরপর বেড়াইজাদের সাথে গানার ফাইট হতে থাকে। বেড়াইয়ারা পাশে হওয়া বিসর্জনের অনুষ্ঠানে এসে লোকদের মাঝে মিশে যায়। বেড়াইজা লুকায় মূর্তির পেছনে। গানা তাকে দেখে ফেলে এবং মেরে তাকে প্রিয়ার ছবি দেখায়। ছবি দেখে বেড়াইজা বলে এই মেয়েটিকে আমি নিজেই তুলেছিলাম এবং টাকা পাওয়ার পর ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দিয়েছিলাম। এরপরেই গানার চোখ ফাঁকি দিয়ে বেড়াইয়ারা পালিয়ে যায়। গানা আর জানতে পারে না যে কে আছে তাদের পেছনে। এরপরের সিনে আমরা ফরেন্সিক সার্জন ডক্টর মানোজ কুমারকে দেখি এবং এক ছেলে এসে তাকে বলে একটি বডি এসেছে, ইমার্জেন্সি পোস্টমর্টেম করতে হবে। মানোজ বলে সেটার পর আমি পোস্টমর্টেম করি না। তখন ছেলেটি বলে বডিটা জজের মেয়ের। এ কথা শুনে মানোজ রাজি হয়ে যায়। এরপর আমরা যা দেখি তাতে সবারই গায়ে লোম দাঁড়িয়ে যাবে। দেখা যায় মানোজ মেয়েটি লাশের কাছে গিয়ে লাশের উপর থেকে কাপড় সরিয়ে লাশের সাথেই সেক্স করছে। এরপর পোস্টমর্টেম শেষ করে মানোজ গাড়িতে আসে। তার সাথে যে লোকটি আছে একে ভালো করে মনে রাখবেন, একে নিয়ে মুভিটিতে একটি টুইস্ট রয়েছে। মনোজ লোকটিকে জানায় ভেতরে লাশের সাথে সে কি করেছে। লোকটি এতে আশ্চর্য হয়ে যায়। এদিকে গানা ওই দিন বেড়াইজাদের কথা মনে করে জেলের পাড়ায় আসে। ইলেকশন সার্ভে নামে গানা জানতে চায় এখানে কজন মাছ ধরতে যায়। বৃদ্ধ লোকটি জানায় এখানে প্রায় 200-এর বেশি জেলে রয়েছে। সমুদ্র থেকে তো প্রায় সবাই ফিরে এসেছে, শুধু বেড়াইয়া এবং ওর সাথীরা কেউ এখনই আসেনি। বৃদ্ধ লোকটি গানাকে আবার আগামীকাল আসতে বলে। অন্যদিকে মনোজ এর দাদা ফোন করে মেয়ের কথা বললে মনোজ বলে আজ আর লাগবে না, আজ হয়ে গেছে। মানোজের দাদা আরো বলে কেউ একজন আজ তাদের লোকদের উপর হামলা করেছিল। মনোজ তার দাদাকে বলে রাতে তাদেরকে বাসায় নিয়ে আসতে। রাতে মনোজ যখন ডিনার করছিল তখন তার দাদা বেড়াইজাদের নিয়ে আসে। মনোজ তাদেরকে একসাথে বসিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। এরপর মনোজ তাদেরকে সেখানেই মেরে ফেলে, কারণ কেউ যেহেতু তাদেরকে চিনে ফেলেছে সেহেতু এদের দ্বারা মনোজের কাছেও পৌঁছে যাবে। তাই মনোজ এদেরকে এখানেই মেরে ফেলে।
এরপর মনোজ তার দাদার গলায় ছুরি ধরে বলে, তোমাকে কেউ দেখে ফেলেনি তো, তুমি কিন্তু ধরা পড়ো না, তাহলে তোমাকেও শেষ করে ফেলবো সবার মতো। এদিকে পরবর্তী দিন গানা আবার জেলে পারা যায়। বেড়াইদার বাড়ি গিয়ে পানি খাওয়ার নাম করে ঘরে ঢুকে। বেড়াইদার স্ত্রী কিছু আনতে বাহিরে গেলে ঘর সার্চ করে গানা প্রিয়ার হারিয়ে যাওয়া ওই ঘড়িটি খুঁজে পায়। সেখান থেকে বের হতেই গানার মা ফোন করে জানায় প্রিয়া বাসায় এসেছে রাখি বাঁধার জন্য। গানা বাসায় ফিরে প্রিয়া ভাইয়ের হাতে রাখি বাঁধে। গানা উপহার হিসেবে প্রিয়াকে ওই ঘড়িটি দেয়। এদিকে গানার কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ দেখে নেহা একটু ক্ষুব্ধ হয়ে যায়। এরপর গানা নেহাকে সবকিছু জানায়, প্রিয়ার সাথে কি কি হয়েছে, সে এতদিন যাবত কিসের পিছনে ঘুরছে। পরের সিনে আমরা সোমিয়া নামের এক মেয়েকে দেখি শপিং মল থেকে বের হচ্ছে, তখনই এক ছেলে তার কাছে পারফিউম নিয়ে আসে। সোমিয়া একটি পারফিউম কিনে ওই ছেলেটির কাছ থেকে সোমিয়া গাড়িটিতে বসে পারফিউম লাগাতেই বেহুশ হয়ে যায়। এরপর টিভিতে নিউজ বের হয় যে বড় বিজনেসম্যানের মেয়ে সোমিয়া নিখোঁজ হয়ে গেছে। গানা এটা জানতে পেরেই নেহাকে সোমিয়ার বেস্ট ফ্রেন্ড বানিয়ে সোমিয়ার বাসায় পাঠায়। নেহা সবার কাছ থেকে লুকিয়ে সোমিয়ার ঘরে ঢুকে পড়ে। যেহেতু সোমিয়া আইফোন ব্যবহার করত, তাই সোমিয়ার ল্যাপটপ থেকে আইক্লাউডের ব্যাকআপ ফাইলটি গানার কাছে পাঠিয়ে দেয়। সেখান থেকে ক্লু পেয়ে গানা ওই মলে যায়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে গানা পারফিউম বিক্রয় করা ওই ছেলেটিকে খুঁজে বের করে ছেলেটিকে সোমিয়ার ছবি দেখালে ছেলেটি বলে সে সোমিয়ার কাছে পারফিউম বিক্রি করেছিল। ছেলেটি আরো বলে যে সে শুধু ফুলই বিক্রি করে। ওই দিন এক বৃদ্ধকে সে দেখতে পায় অনেক ক্লান্ত হয়ে বসেছিল। অসুস্থ দেখে বৃদ্ধ লোকটি তাকে বলেছিল তার পারফিউমগুলো বিক্রি করে দিতে। গানা ওই ছেলেটিকে মনোজের দাদার ছবি দেখালে ছেলেটি তাকে চিনতে পারে। এদিকে মনোজ সোমিয়াকে তার বাসায় এনে রেপ করে। সোমিয়া ছিল ড্রাগ এডিক্ট, যার ফলে তার উপর মেডিসিন কম কাজ করায় সোমিয়া জেগে যায় এবং মানজকে দেখে ফেলে। মনোজ ওই লোকটিকে বলে এ আমাকে দেখে ফেলেছে, একে জীবিত ছাড়লে আমি ধরা পড়ে যাব। এটা বলেই মনোজ বেলচা দিয়ে সোমিয়ার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর দাদাকে ডেকে বলে লাশটি পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে আসতে। পরবর্তী দিন মনোজের বাসায় পুলিশ আসে। পুলিশ জানায় সোমিয়ার বডির অটোপসি তাকেই করতে হবে। অটোপসি শেষ করে মনোজ প্রেসের সামনে বলে সোমিয়াকে নিকৃষ্টভাবে রেপ করে গলা কেটে মেরে ফেলেছে। এরপর থানার সামনে লাশ ফেলে দিয়ে আমাদের পুলিশদের চ্যালেঞ্জ করছে ওই খুনি। আমি ওই খুনির স্পষ্ট বিচার চাই। গানা আর নেহাও এই নিউজ টিভিতে দেখে। এরপর গানা তার এতদিনের তদন্ত নেহার সামনে তুলে ধরে। গানা বলে মিসিং হওয়া প্রত্যেকটা মেয়ের মাঝে কমন হলো হাইপোগ্লোসিমিয়া, যা সুগার লেভেল কমে গেলে দেখা যায়। 1960 সালে এক বিজ্ঞানী হাইপোগ্লোসিন নামের এক মেডিসিন আবিষ্কার করে, যা মূলত ওয়েট লসের কাজে লাগত। এই মেডিসিনটি নিলে সাথে সাথে বডিতে সুগার লেভেল কমে যায়, কিন্তু এই মেডিসিনটি ওভারডোজ নিলে ডিহাইড্রেট হয়ে বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি এতে মৃত্যু হতে পারে। তাই WHO এই মেডিসিনটি প্রফেশনাল পরামর্শ ছাড়া সেবন করা ব্যান করে দিয়েছিল। মাছ ধরা ওই জেলেরা এবং তাদেরকে চালনাকারী ওই বৃদ্ধ লোক এবং তাকেও যে চালনা করছে সে কে, এখন এটাই সবচাইতে বড় প্রশ্ন। পরের দিন আরেকটি মল থেকে আরও একটি মেয়ে নিখোঁজ হয়। গানা ওই মলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মনোজের দাদা ওই মলেই ছিল। গানা আরও দেখে সে যে গাড়ি করে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল তাতে শিবশক্তি ট্রাভেলস কোম্পানির নাম লেখা। এরপর গানা শিবশক্তি ট্রাভেলস এর খোঁজ করতে করতে মনোজের বাসায় চলে আসে। আসলে শিবশক্তি ট্রাভেলস ছিল মনোজের বাড়ির ঠিক পিছনে। গানা মানজকে চিনে ফেলে এবং তার কাছে ওই হাইপোমেসিন মেডিসিনের ব্যাপারে জানতে চায়। মানজ গানাকে সন্দেহ করে এবং বাড়ির ভিতরে নিয়ে আসে কথা বলার জন্য। গানাকে বসিয়ে কফি আনতে যায় মনোজ এবং লোকটির সাথে প্ল্যান করে কফির সাথে বিষ মিশিয়ে গানাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে নেহাকে দেখা যায় সে থানায় গিয়ে মনোজের দাদার ছবি দেখিয়ে কমপ্লেন করে যে লোকটি তার দাদা এবং 2 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে গানার কথায় নেহা এমনটা করেছে। এরপর নেহা গানাকে ফোন করে কমপ্লেন সম্পর্কে জানাচ্ছিল, তখনই নেহার সামনেই মনোজের দাদা একটি লাশ ফেলে যায় থানার সামনে। নেহা সেটা গানাকে জানালে গানা নেহাকে মনোজের দাদা গাড়িটিকে পিছু করতে বলে, পরে নেহা গাড়ির পিছু করতে থাকে। গানাও তখন তাড়াহুড়া করে মনোজের বাড়ি থেকে বেরিয়ে যায়। মনোজ কফি নিয়ে এসে দেখে গানা নেই। তখন মনোজের দাদা মানজকে ফোন করে জানায় তাকে কেউ ফলো করছে। মানজ বলে সে যেখানে যেভাবে বলবে দাদা যেন সেখানেই চলে যায়। নেহা ও লোকটি কোথায় কোথায় যাচ্ছে তা গানাকে জানাতে থাকে। গানা বুঝতে পারে কেউ লোকটিকে গাইড করছে, তাই সে নেহাকে ফিরে যেতে বলে। এদিকে মনোজ গাইড করে দাদাকে একটি পোর্টের ভিতরে নিয়ে আসে। গানা যখনই মনোজের দাদার গাড়ির কাছাকাছি চলে আসে তখনই একটি কন্টেইনার পড়ে এবং মনোজের দাদা সহ গাড়িটি চেপে যায়। সেখানে দেখা যায় মনোজ ওই কন্টেইনারটি গাড়ির উপর ফেলেছে। গানা এটা দেখে হতাশ হয়ে যায়। সেখান থেকে গানার হাতে গাড়ির নাম্বারটি লাগে। সেটি একটি গ্যারেজে দেখাতেই জানা যায় এটি ডাক্তার মনোজের গাড়ি। এরপর গানা মনোজের বাসায় আসে, কিন্তু মনোজ তখনও বাসায় ফিরেনি। গানা উপরতলায় গিয়ে দেখে মনোজ কয়েকজনকে মেরে টেস্ট টিউবে সংরক্ষণ করে রেখেছে। একে আশা করি আপনারা চিনতেই পেরেছেন, যার সাথে মনোজ সবসময় প্ল্যানিং করে। এদিকে মনোজ বাড়ি ফিরে বুঝতে পারে কেউ তার বাড়িতে ঢুকেছে। উপরে উঠতেই সে ঘরে গানাকে দেখতে পায়। এরপর মনোজ বলে ধরা পড়ে গেলাম বাবা। আসলে এ হলো মনোজের বাবার সিন। এখানে মনোজের ছোটবেলার সিন দেখানো হয়। ছোটবেলায় মনোজের বাবা মনোজেরকে বেল্ট দিয়ে মারছে আর তার দাদা তাকে বাঁচানোর চেষ্টা করছে। আসলে মনোজ তাদের বাসার কাজের মেয়েকে রেপ করেছিল। এদিকে মনোজের বাবা মনোজকে ডাক্তার বানাতে চাইতো, তাই ওই মেয়েদেরকে টাকা দিয়ে মনোজের বাবা ওই ঘটনাটি চাপা দেয়।
এরপর মানজের কাছে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। পরের সিনে দেখা যায় মানজ ওই কাজের মেয়ে ও তার মাকে মেরে ফেলেছে এবং সেই সাথে নিজের বাবাকেও মেরে ফেলেছে। এরপর দাদা আসলে মানজ বলে, আমি এতিম হয়ে বড় হতে চাই, তাই তুমি এসবের কিছুই বাইরে কাউকে বলো না, নিলে আমার তোমাকেও মেরে ফেলতে হবে। আসলে মানজ ছোটবেলা থেকে সাইকো হয়ে গিয়েছিল। এরপর থেকেই মানজ তার বাবাকে এভাবে কল্পনা করে তার সাথে কথা বলতো। এরপর মানজ গানার মাঝে সেখানে তুমুল ফাইট হতে থাকে এবং গানা সেখানে মানজকে মেরে ফেলে। এরপর গানা বাসায় ফিরে জানতে পারে যে তার ছোট বোন প্রিয়া প্রেগনেন্ট। এতে পুরো পরিবার তো মহা খুশি। প্রিয়া এসে গানাকে জড়িয়ে ধরে গানা বোনকে জানায় যে তোমার সাথে যা হয়েছিল আজ থেকে আর কারো সাথে তা হবে না। প্রিয়া এটা শুনে অনেক খুশি হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ধন্যবাদ।